গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক মহিলা গাড়ি চালাচ্ছিল। তার প্রেমিক তার পাশেই বসেছিল। হঠাৎ করে মহিলাটি তার প্রেমিকের দিকে একটু বেশি মনোযোগ দেয়, আর তখনই ঘটে যায় সেই দুর্ঘটনা। যখন সে চোখ তুলে দেখে রাস্তার মাঝখানে একটা হরিণ, দ্রুত স্টিয়ারিং ঘুরিয়ে সে হরিণটিকে বাঁচায়, কিন্তু তখনই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। অনেক কষ্টে সে গাড়িটা থামায়। এরপর তারা দুজনেই গাড়ি থেকে নেমে দেখতে যায়, আর তখনই দেখে রাস্তার পাশে একজন যুবক আহত অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, তারা প্রথমে পুলিশকে খবর দেয় না। নিজেদের সম্মান বাঁচানোর জন্য তারা লাশ গুম করার সিদ্ধান্ত নেয়। তাদের এই কাজটা ছিল খুবই জঘন্য, কিন্তু কর্মফল কি কাউকে ছাড়ে? কে জানে বিধাতা কাকে ক্ষমা করেন। এই আহত লোকটির নাম ছিল চুই হাও। সে ছিল একটা বড় কোম্পানির সিইও, মানে প্রধান নির্বাহী কর্মকর্তা। তার বাগদত্তা ছিল এক ধনী পরিবারের মেয়ে। চুই হাও এই সুযোগটা কাজে লাগিয়েছিল তার ক্যারিয়ারে দ্রুত উন্নতি করার জন্য। কিন্তু চুই হাও ছিল একজন প্লেবয়, মানে অনেক মেয়ের সাথে সম্পর্ক রাখত। গোপনে তার অফিসের এক সহকর্মী শিয়াও মেইয়ের সাথেও তার সম্পর্ক ছিল। তারা প্রায় শহরের বাইরে একটা ভিলাতে দেখা করত। একবার শহরে ফেরার পথে এই দুর্ঘটনাটা ঘটে। তবে চুই হাও খুব চালাক ছিল, তাই ব্যাপারটা সুন্দরভাবে সামাল দেয়। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন চুই হাওয়ের কাছে হঠাৎ একটা ফাইল আসে। তাতে ছিল দুর্ঘটনার জায়গার একটা ছবি আর চাঁদামাজির একটা অডিও রেকর্ড। চুই হাও তো ভয়ে অস্থির হয়ে যায়। চুক্তি অনুযায়ী টাকা নিয়ে চুই হাও নির্দিষ্ট হোটেলে দেখা করতে যায়, আর সেখানে গিয়ে সে অপ্রত্যাশিতভাবে শিয়াও মেইকেও দেখতে পায়। কিছুক্ষণ পর বাইরে পুলিশের সাইরেন শোনা যায়। চুই হাও বিপদ আঁচ করতে পারে এবং শিয়াও মেইকে নিয়ে চলে যেতে চায়, কিন্তু পরের মুহূর্তেই তার পেছন থেকে কেউ তাকে আক্রমণ করে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। চুই হাওয়ের যখন জ্ঞান ফেরে, সে দেখে শিয়াও মেই বাথরুমে মৃত অবস্থায় পড়ে আছে, আর পুলিশ ততক্ষণে ঘরে ঢুকে পড়েছে। পুলিশ ঘটনাস্থল দেখে বুঝতে পারে যে পুরো ঘরটা ছিল একটা বদ্ধ ঘর। দরজা আর জানালা দুটোই ভেতর থেকে তালাবন্ধ ছিল, আর ভাঙচুরের কোনো চিহ্ন ছিল না। এছাড়াও পুলিশ সেখানে অন্য কোনো ব্যক্তির চিহ্ন খুঁজে পায়নি। তাই চুই হাও শিয়াও মেইকে হত্যার প্রধান সন্দেহভাজন হিসেবে ধরা পড়ে। তাকে কর্তৃপক্ষের নজরদারিতে রাখা হয়। চুই হাও তার বিরুদ্ধে অভিযোগ থেকে মুক্তি পেতে অনেক টাকা খরচ করে বিখ্যাত আইনজীবী পার্ক জাইকে নিয়োগ করে। সেই রাতে পার্ক জাই প্রথমবার চুই হাওয়ের সাথে দেখা করতে যায় এবং মামলার বিস্তারিত জানতে চায়। পার্ক জাই জানতে পারে যে প্রসিকিউশন সম্ভবত কিছু চূড়ান্ত প্রমাণ খুঁজে পেয়েছে। তাই পার্ক জাই পুরো মামলার বিস্তারিত এবং চুই হাও ও শিয়াও মেইয়ের সম্পর্ক জানতে চায়। চুই হাও সত্যি কথা বলে যে তারা প্রেমিক প্রেমিকা ছিল, তবে গত শরতেই তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল। আবার দেখা হওয়ার কারণ হিসাবে চুই হাও মিথ্যা বলে যে সে চাঁদাবাজির মেসেজ পেয়েছিল, আর তার পরকীয়ার বিষয়টি ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। হুমকির মুখে চুই হাও টাকা নিয়ে নির্দিষ্ট স্থানে যায়, কিন্তু দেখে শিয়াও মেইও ঘরে রয়েছে, কারণ তাকেও নাকি হুমকি দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর পুলিশ এসে হাজির হয়, আর তারপরই হোটেলে হামলার ঘটনা ঘটে। পার্ক জাই চুই হাওয়ের জবানবন্দিতে কিছু অসঙ্গতি খুঁজে পায়। সে সময় ঘরটি ছিল একটা বদ্ধ ঘর। যদি সত্যি কেউ ভেতরে লুকিয়ে থাকতো, তাহলে সে কিভাবে পালিয়ে গেল? এছাড়াও খুনি চলে যাওয়ার আগে টাকা কেন নিয়ে গেল না? কারণ তার উদ্দেশ্য ছিল টাকা। স্পষ্টতই চুই হাও কিছু লুকাচ্ছে। পার্ক জাই তাকে সত্যি কথা বলতে বলে, তবেই সে তাকে সাহায্য করতে পারবে। তবে চুই হাও দৃঢ়ভাবে বলে যে সে যা বলছে তা সত্য। ঠিক তখনই পার্ক জাইয়ের ফোন বেজে ওঠে। কথা শেষ হওয়ার পর সে গম্ভীরভাবে বলে যে প্রসিকিউশনের কাছে এখন নতুন প্রমাণ আছে। তারা বলছে যে তারা ঘটনাস্থলের একজন প্রত্যক্ষদর্শী খুঁজে পেয়েছে। যদি কিছু অপ্রত্যাশিত না ঘটে, তাহলে আগামীকাল সকালেই পুলিশ চুই হাওয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে। যেহেতু শিয়াও মেই হত্যার ঘটনায় কোনো প্রত্যক্ষদর্শী থাকতে পারে না, তাই পার্ক জাই জানতে চায় প্রসিকিউশন কোন মামলার প্রত্যক্ষদর্শী খুঁজে পেয়েছে। চুই হাও কিছুক্ষণ চিন্তা করে বলে সে কিছুই জানে না। পার্ক জাই এক নজরেই বুঝতে পারে চুই হাও কিছু লুকাচ্ছে। পার্ক জাইয়ের হাতে থাকা মামলাগুলোতে দুই ধরনের ক্লায়েন্ট ছিল। এক ধরনের লোক যারা সত্যি কথা বলে এবং সক্রিয়ভাবে সহযোগিতা করে, অন্য ধরনের লোক যারা ভুল করে ভাবে যে তারা কোনো রক্তপাত ছাড়াই পালিয়ে যেতে পারবে। পার্ক জাই একটা নিখোঁজ ব্যক্তির বিজ্ঞপ্তি বের করে। ছবিতে থাকা লোকটি ছিল সিনেমার শুরুতে সড়ক দুর্ঘটনার শিকার এক ব্যক্তি। চুই হাও ছবিটা দেখার পর তার চোখ এদিক ওদিক করতে থাকে, যা পার্ক জাই নির্ভুলভাবে ধরে ফেলে। সে চুই হাওকে জিজ্ঞেস করে প্রসিকিউশনের খুঁজে পাওয়া প্রত্যক্ষদর্শী এই নিখোঁজ মামলার সাথে সম্পর্কিত। চুই হাও কোনো উত্তর দেয় না। পার্ক জাই তাকে চাপ দিতে থাকে।
যদি সে সবকিছু না জানে তাহলে সে তাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। চুইহাও কিছুক্ষণ চিন্তা করে ভিলা থেকে বের হওয়ার পর সেদিন তার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনার কথা বলে। দুর্ঘটনা ঘটার পর চুইহাও প্রথমে পুলিশকে খবর দিতে চায়, কিন্তু শিয়াওমেই তাকে থামিয়ে দেয়। একবার পুলিশকে খবর দিলে তাদের সম্পর্ক প্রকাশ্যে চলে আসবে আর তাদের বর্তমানে যা কিছু আছে তা সব নষ্ট হয়ে যাবে। শিয়াওমেই দেখে আশেপাশে কোনো সিসিটিভি বা মানুষ নেই। শিয়াওমেই চুইহাওকে নিয়ে এখান থেকে চলে যেতে চায়। চুইহাও এটা ঠিক মনে করে না, কিন্তু শিয়াওমেই তাকে ধরে টেনে বলে যে সে যেন তার বর্তমানে যা কিছু আছে তা নিয়ে চিন্তা করে। শেষ পর্যন্ত স্বার্থের সামনে চুইহাও আপোষ করে। দুজনেই গাড়ি চালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু এই সময় গাড়ি স্টার্ট নেয় না। আরও খারাপ ব্যাপার হলো একটি ট্রাক পাহাড় থেকে নেমে আসছিল। কেউ যেন না দেখে ফেলে তার জন্য শিয়াওমেই খুব শান্তভাবে পরিস্থিতি সামাল দেয়। সে শান ইউর গাড়ির পাশে ছুটে যায় এবং মৃতদেহটিকে গাড়ির উপর চাপিয়ে দেয়। তারপর গাড়ির মালিক সেজে চুইহাওয়ের সাথে কথা বলে পাশ দিয়ে যাওয়া বয়স্ক লোকটিকে বোকা বানানোর জন্য। আর পাশ দিয়ে যাওয়া বয়স্ক লোকটি সহজভাবে জিজ্ঞাসা করার পর সন্দেহ না করে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ দূরে শান ইউর গাড়িতে ফোন বেজে ওঠে। শিয়াওমেইয়ের হার্টবিট দ্রুত হয়ে যায় এবং দ্রুত গিয়ে ফোনটি কেটে দেয়। বয়স্ক লোকটি যাতে সন্দেহ না করে সে আবার ফোনটি কানে নিয়ে বীমা কোম্পানির সাথে কথা বলার ভান করে। এভাবেই সে বয়স্ক লোকটিকে পার করে দেয়। তারপর শিয়াওমেই চুইহাওকে শানিউর গাড়ি নিয়ে চলে যেতে বলে এবং নিজে গাড়ি উদ্ধারের জন্য অপেক্ষা করতে থাকে। শিয়াওমেইয়ের প্রচলনায় চুইহাও ঘটনাস্থল থেকে গাড়ি চালিয়ে চলে যায়। সে চলে যাওয়ার কিছুক্ষণ পর শিয়াওমেই একজন দয়ালু বয়স্ক লোকের সাথে দেখা করে। সে একজন মেকানিক ছিল। এক নজরে সে শিয়াওমেইয়ের গাড়ির সমস্যা বুঝতে পারে, তারপর তাকে নিয়ে বাড়িতে গিয়ে ঠিক করতে চায়। অন্ধকার হয়ে আসছিল আর উদ্ধারের জন্য আরও কয়েকজনটা বাকি ছিল। শিয়াওমেই দেখে লোকটি খারাপ লোক নয়, তাই সে তার সাথে বাড়িতে যায়। লোকটি গাড়ি মেরামত করার ফাঁকে শিয়াওমেই তার বাড়িতে ঘুরে বেড়াচ্ছিল। অপ্রত্যাশিতভাবে সে তার ছেলের ছবি দেখে যা শানিউর ছিল। একটি অমঙ্গলজনক অনুভূতি তার মনে জেগে ওঠে। এই সময় শানিউর ফোন হঠাৎ শিয়াওমেইয়ের পকেটে বেজে ওঠে। সে কিছু না ভেবে তাড়াতাড়ি ফোনটি সোফার নিচে ফেলে দেয়। গাড়ি ঠিক হওয়ার পর সে দ্রুত গাড়ি চালিয়ে চলে যায়। বয়স্ক লোকটি শিয়াওমেইয়ের অদ্ভুত আচরণে বিস্মিত হয়েছিল, কিন্তু সে বেশি সন্দেহ করে না। তারপর শিয়াওমেই গাড়ি ঠিক করে আসা চুইহাওকে নিয়ে যায় এবং পথে তাকে সব ঘটনা জানায়। এই পর্যন্ত ঘটনা আসার পর শিয়াওমেই চুইহাওকে প্রস্তাব দেয় তারা যেন সম্পর্ক ছিন্ন করে, যাতে বিষয়টি ফাঁস না হয়। চুইহাও রাজি হয়ে যায়। অফিসে ফিরে সে তার আইনজীবীকে দিয়ে শিয়াওমেইয়ের গাড়িটি বাতিল করার ব্যবস্থা করে। আইনজীবী লাও হুয়াং একজন চালাক লোক ছিল। সে এর মধ্যে সমস্যা বুঝতে পারে, কারণ একটি ভালো গাড়ি হুট করে বাতিল করা হচ্ছে, অবশ্যই কোনো গোপন রহস্য আছে। কিন্তু লাও হুয়াং চুইহাওয়ের পক্ষে ছিল। গোপনে অন্য একটি অলক্ষ্য পদ্ধতিতে গাড়িটি ধ্বংস করে দেয়। কিছুদিন পর সানিউর বাবা লাওবাই পুলিশকে খবর দেয় তার ছেলে নিখোঁজ। লাওবাই সন্দেহ করে যে তার ছেলের নিখোঁজ হবার সাথে সেই মহিলাটির সম্পর্ক আছে যাকে সে গাড়ি টেনে নিয়ে এসেছিল। পুলিশ লাওবাইয়ের দেওয়া গাড়ির লাইসেন্স প্লেট নম্বর অনুযায়ী জানতে পারে যে গাড়িটি চুইহাওয়ের কোম্পানির, তাই তারা জিজ্ঞাসাবাদ করার জন্য উপস্থিত হয়। সৌভাগ্যবশত লাও হুয়াং অত্যন্ত চালাক ছিল। সে বুঝতে পারে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, তাই সে মিথ্যা বলে যে গাড়িটি চুরি হয়ে গেছে। সেই সময় গাড়ি চালানো শিয়াওমেইয়ের সম্পর্কে লাও হুয়াং কোনো তথ্য প্রকাশ করতে চায় না। এই অবস্থায় পুলিশকে চলে যেতে হয়, কিন্তু ফিরে যাবার পর পুলিশ শিয়াওমেইকে সন্দেহভাজন হিসেবে তালিকাভুক্ত করে। কিছুদিন পর শিয়াওমেইয়ের ছবি টিভি নিউজে প্রকাশিত হয়। শিয়াওমেই এটা দেখার পর চুইহাওয়ের কাছে যায়। তার বিরুদ্ধে অভিযোগ থেকে মুক্তি পেতে সে দুর্ঘটনার দিন সানিউর কাছ থেকে নেওয়া ওয়ালেটটি বের করে এবং চুইহাওকে তার ব্যাংক অ্যাকাউন্টে প্রচুর অর্থ জমা দিতে বলে এবং সে টেলিযোগাযোগ জালিয়াতিতে জড়িত ছিল এবং ভয়ে পালিয়ে গিয়েছিল এমন একটি মিথ্যা চিত্র তৈরি করে। সত্যি এই কৌশলটি কাজ করে। পুলিশ নিখোঁজ মামলার তদন্ত থেকে জালিয়াতি মামলার দিকে মোড় নেয়। এইভাবেই শিয়াওমেই এবং চুইহাও সফলভাবে বিপদ থেকে রক্ষা পায়। কয়েক মাস কেটে যায়। সেই দিন চুইহাও হঠাৎ একটি ফাইল পায় যার মধ্যে ছিল দুর্ঘটনার ঘটনাস্থলের ছবি এবং একটি চাঁদাবাজির অডিও রেকর্ড। তাই চুইহাও টাকা নিয়ে হোটেলে যায়। ফলশ্রুত সেই বদ্ধঘরের ঘটনা ঘটে। চুইহাওয়ের কথা শোনার পর পার্ক যায় ভাবল বদ্ধঘরের খুনি সম্ভবত লাওবাই, কিন্তু বর্তমানে পুলিশ স্থানীয় মামলা সম্পর্কে জানে না, তাই লাওবাইকের সাথে যুক্ত করতে পারছে না। তাই এখন তাকে স্থানীয় মামলা সম্পর্কে জানাতে হবে, তবেই অন্যান্য সম্ভাবনা দেখা দিতে পারে। একই সাথে পার্ক যায় চুইহাওয়ের কথা অনুযায়ী বদ্ধঘরের হত্যার আরেকটি সম্ভাবনা অনুমান করে। তা হলো লাওবাই ঘরে লুকিয়ে থেকে সুযোগের অপেক্ষা করছিল। প্রথমে চুইহাওকে অজ্ঞান করে,
তারপর শিয়াওমেইকে মেরে ফেলে এবং তারপর ঘটনাস্থলকে একটি বদ্ধ ঘর হিসেবে সাজিয়ে চুইহাওকে ফাঁসিয়ে দেয়। লাওবাই কিভাবে পালিয়ে গেল? সে জানালা দিয়ে পাশের ঘরে পাড়াতে মারত, কিন্তু এতে একটি সমস্যা তৈরি হয়। জানালাটি বন্ধ থাকলে বদ্ধ ঘর হয় না। এই সময় একজন ব্যক্তির সাহায্যের প্রয়োজন হয়। সে হলো লাওবাইয়ের স্ত্রী। সে হোটেলের কর্মী ছিল এবং সেই পুলিশকে খবর দিয়েছিল। স্ত্রী পুলিশকে নিয়ে উপরের ঘরে ঢোকার পর পুলিশ যখন খেয়াল করেনি, তখন সে জানালাটি ভিতর থেকে বন্ধ করে দেয়। এইভাবেই ঘরটি আবার একটি বদ্ধ ঘর হয়ে যায়। চুইহাও শুনে অবাক হয়ে যায়। পার্ক জাই কিভাবে লাওবাইয়ের স্ত্রীকে চিনত? আসলে পার্ক জাই আসার আগেই মামলাটি সম্পর্কে জানত, কারণ নিখোঁজ মামলাটি জালিয়াতি মামলায় রূপান্তরিত হওয়ার পর লাওবাই সমস্ত মামলার সূত্র নিয়ে পার্ক জাইয়ের কাছে সাহায্য চাইতে গিয়েছিল। লাওবাই মনে করেছিল যে তার ছেলের নিখোঁজ হওয়ার সাথে চুইহাওদের সম্পর্ক আছে। পার্ক জাই কাগজপত্র দেখে এই মামলায় অপরাধের কোনো সম্ভাবনা নেই বলে মনে করে এবং তা গ্রহণ করতে অস্বীকার করে। পার্ক জাই তার অনুমান শেষ করে মনে করল যে বদ্ধ ঘরের হত্যা সত্যতা অবশ্যই তার বলার মতো হবে। এখন চুইহাও যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায়, তাহলে তাকে লাওবাইকে এর মধ্যে টানতে হবে, আর এটা করতে হলে সানিউরের নিখোঁজ মামলার কথা উল্লেখ করতে হবে। তাই পার্ক জাইকে প্রথমে সানিউরের নিখোঁজ মামলায় চুইহাওয়ের জড়িত থাকার অংশটি মুছে ফেলতে হবে এবং সম্পূর্ণভাবে মৃত সিয়াওমেইয়ের উপর চাপিয়ে দিতে হবে। সিয়াওমেই গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছিল, আর চুইহাও এটা জানত না। এখন শুধু একটি মিথ্যা সাক্ষ্য দিতে হবে। তবে নিখোঁজ মামলাটি সম্পূর্ণভাবে সিয়াওমেইয়ের উপর চাপিয়ে দেওয়া যাবে। তা হলো সানিউরের গাড়ি খুঁজে বের করা এবং মৃতদেহের উপর সিয়াওমেইয়ের কিছু জিনিসপত্র রাখা, পুলিশকে এই দিকে তদন্ত করতে প্ররোচিত করা। চুইহাও শুনে পার্ক জাইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে মনে করে যে এই সমস্যার আরও সমাধান আছে। পার্ক জাই সাথে সাথে উঠে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। চুইহাওকে নিজে চেষ্টা করতে বলে। একই সাথে পার্ক জাই বলে যে সে যা বলছে তা সবই অনুমান। গল্প যত ভালোই তৈরি হোক না কেন, আদালতে মিথ্যা শেষ পর্যন্ত প্রকাশিত হবে। আর চুইহাওয়ের এখনকার এই অসহযোগিতা পার্ক জাইকে ভাবিয়ে তোলে। সে যা বলছে তা সবই বিপরীত। চুইহাও পুলিশকে খবর দিতে চায়নি। মৃতদেহ গুম করার পদ্ধতি খুঁজে বের করেছে। ব্যাংক অ্যাকাউন্টে জালিয়াতিও তার পরিকল্পনা ছিল। চুইহাও শুনে তার মুখের অভিব্যক্তিতে স্পষ্ট পরিবর্তন আসে। পার্ক জাই সুযোগ কাজে লাগিয়ে সিয়াওমেইয়ের মানসিক স্বাস্থ্য প্রতিবেদন বের করে। দুর্ঘটনার পর সে গুরুতর উদ্বেগ রোগে ভুগছিল। সে নিজেও সন্দেহভাজন হয়ে পড়েছিল। সিয়াওমেই চুইহাওয়ের কাছে সমাধান চাইতে যায়। তখন চুইহাও ব্যাংক অ্যাকাউন্টে জালিয়াতির প্রস্তাব দেয়। যদিও বিষয়টি এই পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সিয়াওমি তার বিবেকের দংশন সহ্য করতে পারল না। শেষ পর্যন্ত সে লাওবাইকে ফোন করে সানিউরের নিখোঁজ মামলার সত্যতা জানায় এবং তাদের ক্ষমা চায়, এবং লাওবাইকে তার ছেলের মৃতদেহের অবস্থান জানাতে রাজি হয়। ফোন কেটে সিয়াওমেই চাঁদাবাজির ছবি তৈরি করে, চুইহাওকে হোটেলে দেখা করতে বলে এবং তাকে আত্মসমর্পণ করতে বলে। চুইহাও রাজি না হওয়ায় সিয়াওমেই পুলিশকে খবর দেয়। ফলস্বরূপ চুইহাও ক্ষিপ্ত হয়ে তাকে ভুলবশত মেরে ফেলে। এই সংস্করণ সম্পর্কে চুইহাও আপত্তি জানায়। ঘরে সে তখন পুরোপুরি জ্ঞান হারায়নি। সে তাকে অজ্ঞান করা লোকটিকে স্পষ্টভাবে দেখেছিল। পার্ক জাই শুনে চুইহাওকে জিজ্ঞাসা করে কেন সে প্রথমে বলেনি। চুইহাও বলে সে প্রথমবার একজন আইনজীবীর সাথে দেখা করছিল। তাকে বিচার করতে হয়েছিল লোকটি নির্ভরযোগ্য কিনা, তার ভাগ্য তার হাতে তুলে দেওয়া যাবে কিনা। পার্ক জাই শুনে বলে যদিও তার কাজ চুইহাওকে নির্দোষ প্রমাণ করা, কিন্তু মিথ্যার সামনে এটা সম্ভব নয়। চুইহাও বিরোধিতা করে কিভাবে এটা মিথ্যা হতে পারে। লাওবাইয়ের স্ত্রী হোটেলের অভ্যর্থনা কক্ষে কাজ করে, এটাই সেরা প্রমাণ। সে লাওবাইয়ের সাথে মিলে তার প্রতিশোধ নিতে এসেছিল। পার্ক জাই একটু হাসল। সে লাওবাইয়ের স্ত্রী ছিল না, শুধুমাত্র একজন কর্মী ছিল। প্রথম থেকেই সেই ঘরে তৃতীয় কোনো ব্যক্তি ছিল না, শুধুমাত্র তুমি আর সিয়াওমেই। আমি শুধুমাত্র কর্মীটিকে সানিউরের মা বলার কারণে তুমি কি মিথ্যা বলবে যে তুমি ঘরে লাওবাইকে দেখেছিলে? চুইহাও নীরব হয়ে গেল। পার্ক জাই তাকে সত্যি কথা বলতে বলল, তবেই সে তাকে সাহায্য করতে পারবে। এই পরিস্থিতি দেখে চুইহাওকে সত্যি কথা বলতে হলো। সেই সিয়াওমিকে মেরেছিল। পার্ক জাই যখন ধীরে ধীরে সত্যের কাছাকাছি আসছিল, তখন পরিচালকও আমাদের পার্ক জাইয়ের আসল পরিচয় দেখালেন। আসলে সে কোনো আইনজীবী ছিল না, বরং সানিউরের মা সানমেই ছিল। লাওবাই সিয়াওমেইয়ের ফোন পেয়ে ঘটনার সত্যতা জানার পর প্রথমেই সানমেইকে জানায়। পরে সিয়াওমেই হত্যার ঘটনা ঘটে। সানমেই এবং লাওবাই বুঝতে পারল যে চুইহাও প্রমাণ লোপাট করছিল। চুইহাও একজন আইনজীবী খুঁজছে জানার পর সানমেই তার কাছে গিয়ে সত্যতা প্রকাশ করে, তাকে সাহায্য করতে চায়। কিন্তু আইনজীবীর মনোভাব ছিল সে চুইহাওয়ের লড়াই করতে পারবে না। সানমেইকে হাল ছেড়ে দিতে বলে। তবে একজন মা হিসাবে সে তার ছেলের মৃতদেহ কোথায় আছে তা পর্যন্ত জানে না। সানমেই শান্তিতে
মরতে পারবে না, তাই সানমেই এবং লাওবাই আইনজীবীকে অজ্ঞান করার পরিকল্পনা করে। সানমেই আইনজীবী সেজে বাড়িতে যায়, চুইহাওকে ধীরে ধীরে সত্য বলতে প্ররোচিত করে। তথাকথিত প্রত্যক্ষদর্শীও সানমেইয়ের কৌশল ছিল। সত্যি সে সফল হয়েছিল। এখন শুধু চুইহাওয়ের মৃতদেহ ফেলার জায়গাটি জিজ্ঞাসা করতে হবে। ঘটনার পর চুইহাও ব্যক্তিসহ গাড়িটিকে হ্রদে ফেলে দিয়েছিল। সে ম্যাপে মৃতদেহ ফেলার জায়গাটি চিহ্নিত করে দেয়। পরিকল্পনা সফল হওয়ায় সানমেই দ্রুত চুইহাওয়ের সাথে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করে এবং গাড়ি চালিয়ে চলে যাবার প্রস্তুতি নেয়। ঠিক তখনই চুইহাও আইনজীবীকে গাড়িটি উদ্ধার করার সময় ভেতরের রেঞ্জটি বের করে আনতে বলে। ওটা ছিল হত্যার অস্ত্র। আসলে দুর্ঘটনার পর সানিও মারা যায়নি। চুইহাও ঝামেলা এড়াতে সরাসরি গাড়ির পেছনে ডিক্কির রেঞ্জটি ব্যবহার করে সানিউকে মেরে ফেলে। সানমেই শুনে পুরোপুরি হতবাক হয়ে যায়, কিন্তু তাকে শান্ত থাকার ভান করে ভিলা থেকে বের হতে হয়। অপ্রত্যাশিতভাবে বাইরে ভারী বরফ পড়ছিল, যার ফলে তার গাড়ি কাদায় আটকে যায় আর চলতে পারে না। অন্যদিকে সব সত্য বলার পর চুইহাও গভীর চিন্তায় মগ্ন হয়। হঠাৎ সে দেখল যে সদ্য স্বাক্ষরিত চুক্তিপত্রে পার্ক যাইয়ে স্বাক্ষর আগের থেকে ভিন্ন। চুইহাও বুঝতে পারল যে কিছু একটা ভুল আছে। দ্রুত বাইরে গিয়ে আইনজীবীকে আবার ডেকে আনল, বলল তার আরও কিছু বলার আছে। সানমেই শান্ত থাকার ভান করে আবার ঘরে ফিরে আসে। এই সময় সানমেই দেয়ালে ঝুলানো একটি হ্রদের ছবি দেখে। এই হ্রদটি ভিলার আশেপাশেই ছিল। সে হঠাৎ কিছু একটা বুঝতে পারল। এই সময় চুইহাও পার্ক জাইয়ের ব্যক্তিগত তথ্য সম্পর্কে জিজ্ঞাসা করে। সানমেই ইতস্তত করে কোনো উত্তর দিতে পারল না। পরিচয় ফাঁস হয়ে গেল। সানমেই ভিলার শিকারী বন্দুকটি নিয়ে চুইহার দিকে তাক করল, বলল যে পুলিশ আসছে। কিন্তু চুইহা মোটেও ভয় পায় না। এগিয়ে গিয়ে তার জন্য ট্রিগার টিপে দিল। একটি গুলির শব্দের সাথে সাথে চুইহাও মাটিতে লুটিয়ে পড়ল। তারপর পুলিশ ঘটনাস্থলে এসে সানমেইকে গ্রেপ্তার করে। এই সময় আসল পার্ক জাইয়ে উপস্থিত হলো। চুইহাওকে বলল ভয় না পেতে। সানমেইয়ের হত্যার চেষ্টা একটি গুরুতর অপরাধ এবং তার আগে রেকর্ড করা অডিও অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে। আদালতে প্রমাণ হিসাবে ব্যবহার করা যাবে না। এইভাবে চুইহাও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার জন্য ভিলা থেকে চলে গেল। পার্ক জাই পুলিশের গাড়ির কাছে এলো। সানমেই তাকে সবকিছু ব্যাখ্যা করল, কিন্তু সে উদাসীন থাকল যতক্ষণ না কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়। সানমেই বলল চুইহাওয়ের এখানে আসার উদ্দেশ্য সহজ ছিল না। আসলে সে তার ফেলে দেওয়া গাড়িটি দেখতে এসেছিল, কেউ খুঁজে পেয়েছে কিনা। সানমেই যখন এসেছিল তখন সে স্পষ্টভাবে চুইহাওয়ের পায়ে রক্তের দাগ দেখেছিল। দেয়ালের হ্রদের ছবির সাথে মিলিয়ে এবং চুইহাওয়ের সতর্কতার মাত্রা দেখে সানমেই নিশ্চিত ছিল যে সে গাড়িটি ভিলার পাশের হ্রদে ফেলে দিয়েছে এবং তাকে বলা সেই হ্রদে নয়। সত্যি পুলিশ সানমেইয়ের কথা অনুযায়ী হ্রদ থেকে একটি গাড়ি উদ্ধার করে, একই সাথে সেই হত্যার রেঞ্জটিও। এই পর্যন্ত সব সত্য প্রকাশিত হলো। সিনেমার শেষে চুইহাও তার কাজের জন্য চরম মূল্য দেয়। এই সিনেমাটা আমাদের দেখায় যে একটা মিথ্যাকে ঢাকতে গেলে আর কত মিথ্যা বলতে হয়, আর শেষ পর্যন্ত সেই মিথ্যার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। ন্যায় বিচার হয়তো একটু দেরিতে আসে, কিন্তু তা ঠিকই আসে। নেক্সট ভিডিওটা মিস করো না।